স্বাগতম ক্রিকফ্রেন্সের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের খুব বেশি দেরি নেই, তবে এখনও বেশ কয়েকটি দল নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এই অনিশ্চয়তা দূর করার কথা ছিল আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে 7টি দলের প্রতিনিধিদের একটা সভা হওয়ার কথা ছিল, সেটা হয়েছে, কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত সেভাবে আসেনি। এই সভাটি নিয়ে আলোচনার জন্য আজকে হাজির হয়েছে, আমার সঙ্গে আছেন সাদমানুল্লাহ। সাদমান, স্বাগত। থ্যাংক ইউ। বিসিবির আজকের সভাটা আসলে বিপিএলের ভাগ্যটা নির্ধারণ করার কথা ছিল, যেহেতু ড্রাফট 7 দিনের মধ্যে অনুষ্ঠিত হবে। 9 দিনের মতো বাকি আছে, কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। মিটিংটা নিয়ে যদি একটু বলতেন। যখন এই নতুন বোর্ডটা আসে তখন কিন্তু আমরা বলছিলাম যে তাদের বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে বিপিএলটা মাঠে গড়ানো, কারণ বিপিএল অনেক বড় একটা টুর্নামেন্ট, বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশের মধ্যে। সেক্ষেত্রে এই নতুন বোর্ডের জন্য এটা যে একটা ভয়ঙ্কর একটা কঠিন টাস্ক হবে, এটা নিয়ে কিন্তু আমরা আগেই কথা বলেছি, এবং সেইটার রিয়েলিটি আসলে এখন দেখা যাচ্ছে। কারণ আপনি বলছিলেন যে 7টা আর 9 দিন বাকি রয়েছে ড্রাফটের, এখনও কিন্তু কিছুই কনফার্ম না যে কয়টা টিম, মানে 7টা টিম খেলবে ঠিক আছে, কিন্তু 7টা টিমের মালিকানা সবাই এখনও কনফার্ম নেই। 3টা নতুন দল এসেছে, ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহী। বাকি যেই 4টা রয়েছে তাদের নিয়েও আসলে কনফার্মেশন কোনো আসেনি যে কয়টা প্লেয়ার রাখা যাবে, কয়টা প্লেয়ার ডিরেক্ট সাইনিং করা যাবে, রিটেনশন কয়জন হবে। আজকে যেমন মিটিংয়ে কথা হয়েছে যে নতুন যেই ফ্র্যাঞ্চাইজিগুলো আছে তারা দাবি ছিল যে 3টা করে তারা ডিরেক্ট সাইনিং করতে পারবেন বা বিদেশি প্লেয়ার নিতে পারবেন বেশি করে। সেই ক্ষেত্রে কিন্তু পুরান যারা ফ্র্যাঞ্চাইজি রয়েছে তারা বলেছে যে তাদের ক্ষেত্রে বলেছিল যে 2টা ডিরেক্ট সাইনিং, একটা রিটেনশন। তখন কিন্তু তারা বলেছে যে না, আমরা আসলে একই রকম চাই, যেটা হবে তারা একই রকম, তাদের একটা ব্যালেন্সের কথা বলেছে। বিসিবিও কিন্তু সেটাতে সায় দিয়েছে যে হ্যাঁ, মানে ব্যালেন্স করেই আসলে জানাতে হবে। এই ক্ষেত্রে কিন্তু তারা আসলে বলছে যে এখনও কোনো কিছু কনফার্ম নয়। ইভেন এরকমও হয়েছে যে ফ্র্যাঞ্চাইজি ফি যেটা, সেটাও কিন্তু অনেক ফ্র্যাঞ্চাইজি আসলে জমা দিতে পারেনি। সেই ক্ষেত্রে এই 9 দিন বাকি থাকা সত্ত্বেও ড্রাফটের এখনও কিন্তু আমরা পূর্ণাঙ্গ কোনো রোড ম্যাপ পাইনি। আমরা আসলে জানি না যে কোন কোন টিম কনফার্ম হচ্ছে বা কোনো এত বড় বড় প্লেয়ার, কোনো প্লেয়ার মানে কনফার্ম করে কেউ বলছে না যে একমাত্র বরিশালের তামিম ছাড়া অন্য কোনো বড় প্লেয়ারই কিন্তু ডিরেক্ট সাইনিং এখনও আমরা কনফার্ম। মুস্তাফিজেরটা আমরা শুনতে পেরেছি যে আনঅফিসিয়ালি শুনতে পেরেছি যে ঢাকায় তিনি যোগ দিয়েছেন, কিন্তু ঢাকা থেকে কিন্তু এখনও আমরা অফিসিয়ালভাবে জানতে পারিনি যে মুস্তাফিজ তাদের দলে খেলছেন। সো এখনও আসলে জিনিসটা খুব মেসি হয়ে রয়েছে। আমরা এখনও আসলে বুঝতে পারছি না। আজকের মিটিংটা 7টা দলের সাথে মিটিংটা করেছেন ফারুক আহমেদ, আজকে প্রেস কনফারেন্সে বলেছেন যে আর কিছুদিনের মধ্যে হয়তো কনফার্ম হয়ে যাবে, ড্রাফটের আগে সব কনফার্ম হয়ে যাবে। কিন্তু এত বড় একটা টুর্নামেন্ট হওয়ার জন্য আপনি এত কম সময়ে আসলে কতটুকু কি গুছাবেন, বিপিএলটা আসলে কত সুন্দরভাবে করবে, সেটা আসলে এখন সময় বলে দিবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের মানে যেহেতু সময়টা ঘনিয়ে আসছে, এর মধ্যে আসলে আমরা সংবাদ মাধ্যমে বিভিন্ন বরাতে খবর পাচ্ছি যে এই দল এই ক্রিকেটারকে নিচ্ছেন, ওই দল ওই ক্রিকেটারকে নিচ্ছেন। আসলে বিসিবি সভাপতি কিন্তু আজকে ক্লিয়ার করে দিয়েছেন যে এইগুলার কোনো ভিত্তি নেই, খুব একটাই নেই। আজকে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে লিটন কুমার দাসও তার পেজে একটা পোস্ট দিয়েছেন, সংবাদ মাধ্যমে চাউর হয়েছিল যে রাজশাহী তাকে আসলে দলে ভিড়িয়েছে। বেশ কয়েকটি পেজ, মানে যেই ফেক পেজগুলো খোলা হয়েছে সেখান থেকে এই খবরটা ছড়িয়ে দেওয়া হয়েছিল। লিটন কুমার দাস নিশ্চিত করেছেন তিনি এখনও বিপিএলের কোনো দলে নাম লেখাননি। এই বিষয়গুলো কিভাবে দেখছেন যে মানে ড্রাফটের এত কাছাকাছি সময়ে চলে এসেছি, কিন্তু এখনও যে ফ্র্যাঞ্চাইজিগুলো আসলে অংশগ্রহণ করা প্রায় নিশ্চিত ছিল। বিসিবি সভাপতি কিন্তু বলেছেন যে 95% ফ্র্যাঞ্চাইজি কনফার্ম, কিন্তু 5% এখনও অনিশ্চিত। সেখানে কিন্তু দুর্বার রাজশাহীর যে ফ্র্যাঞ্চাইজিটা আছে সেটা নিয়ে কিন্তু একটা শঙ্কার কথা শোনা যাচ্ছে। এই কারণে গ্রুপ যেটা হ্যাঁ তারা আসলে মালিকানা পরিবর্তন করতে যাচ্ছে এরকম, বা তারা এই ফ্র্যাঞ্চাইজি ফি যেটা দিতে পারছে না এরকম শোনা যাচ্ছে আর কি। এই অনিশ্চয়তাটা কি বিপিএল এর ভবিষ্যৎটা কি মানে কঠিন করে দিচ্ছে? মানে হ্যাঁ, এই যে আপনি বলছিলাম যে এই যে জিনিসটা গুছিয়ে আনতে পারছে না, এই জন্যই কিন্তু এই যে এরকম রুমারগুলো হচ্ছে। আপনি একটা চিন্তা করেন, একটা ফ্র্যাঞ্চাইজির তার একটা অফিসিয়াল পেজ নিয়েও আমরা কনফিউজ থাকছি যে এইটা কি অফিসিয়াল পেজ না আনঅফিসিয়াল পেজ। আমরা সাংবাদিকতা করেও আসলে আমাদের বারবার জিজ্ঞেস করতে হচ্ছে তাদেরকে, এটা কি আপনারা খুলেছেন নাকি খুলেননি। সাধারণ মানুষের জন্য তো এটা আরও বিভ্রান্তিকর যে তারা অনেক জায়গা থেকে অনেক ধরনের নিউজ পাচ্ছে যে এই টিম এটা নিয়েছে। কারণ তারা বিশ্বাস করতে চায়, কারণ ফ্র্যাঞ্চাইজিগুলার আপনি রাজশাহী যদি নতুন আসে, রাজশাহীবাসী কিন্তু তাদের
মানে আকাঙ্ক্ষা বেড়ে যাবে যে বিপিএলে তাদের তারা team কিন্তু এটা খেলবে, প্রমোট করবে যে হ্যাঁ passionately। এইভাবেই কিন্তু ছড়িয়ে যায়। এখনকার যুগে আসলে ভাইরাল এই জিনিসগুলো ভাইরাল হয়ে যাওয়াটা খুবই ইজি, খুব তাড়াতাড়ি এগুলো ভাইরাল হয়ে যায়। সেই ক্ষেত্রে এই যে ন্যাশনাল টিমের প্লেয়ারদের তাদের ফেসবুক পোস্ট থেকে আবার জানাতে হচ্ছে যে না এটা রুমার, এখানে আমরা এখনও সাইনিং করিনি, এটা আসলে এই বিপিএল আর বিসিবি যে মানে এখনও তারা গুছিয়ে উঠতে পারছে না সেটারই একটি রেজাল্ট। কারণ আপনি যদি গুছিয়ে ফেলতে পারতেন তাহলে এতদিনে অফিসিয়াল পেজ হয়ে যেত, আপনি সেই অফিসিয়াল পেজ থেকে আপনার ঘোষণা আসতো। আমরা আগে বিপিএল সাইনিংগুলো কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ছিল, কারণ আপনি 9 দিনে আসলে গুছাইতে হবে, তো আপনার প্লেয়ারগুলোকেও বুঝতে হবে যে আমি কোন টিমে খেলছি, একটা মেন্টালিটির বিষয় রয়েছে। এখন তারা ইন্টারন্যাশনাল ব্রেক মানে ইন্টারন্যাশনাল খেলছে, ইন্টারন্যাশনাল ম্যাচগুলো খেলছে, কিন্তু তবুও কিন্তু যেহেতু ডিসেম্বরের শেষেই 27 তারিখ থেকে বিপিএল হওয়ার কথা রয়েছে, সেখানে এখন যদি গুছিয়ে না নেয় তাহলে কিন্তু তারা মেন্টালি আসলে বুঝবে না যে কোন টিমে খেলবো বা কীরকম ম্যানেজমেন্টের সাথে করতে হবে। এই জিনিসগুলো যদি আপনি গুছিয়ে না তুলতে পারেন সেটা ফিউচারে কিন্তু খারাপ হবে। আবার দেখবো আমরা যে ফ্র্যাঞ্চাইজি চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা মানে ফিক্সড ফ্র্যাঞ্চাইজি থাকছে না, প্রত্যেক বিপিএলে দেখবো যে ফ্র্যাঞ্চাইজি চেঞ্জ হচ্ছে। ঢাকার কথায় আমরা এবার আশা আছে যে সাকিব খান যেহেতু নিয়েছে, বড় একজন স্টার নিয়েছে, সেই ক্ষেত্রে ঢাকা হয়তো থাকবে। কিন্তু আপনি যদি বিপিএলটা সুন্দরভাবে না করতে পারেন, প্লেয়ার যদি ভালো নিতে না পারেন, আপনি আরেকটা জিনিস চিন্তা করুন যে বিদেশি প্লেয়ারদের কথা যে বলছি আমরা, বিদেশি প্লেয়াররা কিন্তু এসএ-20 বা IL-T20 এইসব দিকে কিন্তু এখন বেশি ঝুঁকছে। তারা ওইখানে প্রফেশনালিজম বা টাকা পয়সার লেনদেনটা ভালো দেখেই কিন্তু তারা সেখানে ঝুঁকছে। বিপিএল এত আগে থেকে শুরু হয়েছে কিন্তু তারা এখনও কনফার্ম করতে পারেনি। তারা সাউথ আফ্রিকা যেটা রিসেন্টলি শুরু হয়েছে সেইখানে যাচ্ছে। বিপিএল যদি ওইভাবে প্রফেশনালি চালাতে পারতো তাহলে কিন্তু তারা সাউথ আফ্রিকায় যেত না, বিপিএলে আসতো আগে, বিপিএলকে প্রায়োরিটি দিয়ে সাউথ আফ্রিকা স্কিপ করতো। কিন্তু এখন কিন্তু উল্টাটা হচ্ছে। আমরা যে মানে কোন লেভেলের আসলে বিদেশি প্লেয়ার পাবো সেইটা নিয়ে কিন্তু আমরা সন্দিহান। এখন যদি এখনও গুছিয়ে উঠতে না পারে তাহলে বিদেশি প্লেয়াররা হয়তো দেখা যাবে যে আগ্রহ হারাবে, তারা হয়তো আসতে চাবে না। বা কারণ আপনি আসলেন, খেললেন, দেখা যাবে যে ফ্র্যাঞ্চাইজিটি নেই, মানে উধাও হয়ে যাচ্ছে বা টাকা পয়সা দিতে পারছে না, কনফার্ম করতে পারছে না, তখন কিন্তু আসলে একটা খুব ব্যাড ইমপ্রেশন পড়ে। এখন যেহেতু একটা বড় একটা চেঞ্জ এসেছে, এত বছর ধরে বিপিএল চলছিল, একটা সরকারের আন্ডারে চলছিল, বিভিন্ন সরকারি মানে মালিকগুলা ছিল, তাদের সাথে একটা কানেকশন ছিল। যেহেতু এখন আবার নতুন মালিকানা আসবে, তাদের সাথে আবার একটা কানেকশন করতে হবে। ফার্স্ট ইমপ্রেশনটা যদি খারাপ হয়ে যায় তাহলে ফিউচারে বিদেশি প্লেয়ারদের আনা আরও কঠিন হয়ে যাবে। তবে ড্রাফটটা যেহেতু 14 তারিখে, এর আগে কিন্তু ড্রাফট লিস্টটা আমাদের পেয়ে যাওয়ার কথা ছিল এই সপ্তাহের মধ্যে, কিন্তু আমরা ড্রাফটটা এখনো কিন্তু তৈরি করতে পারিনি। এটা কি বড় ধরনের হুমকি কিনা, যেহেতু যে ড্রাফটটা এই দেশি এবং বিদেশি ক্রিকেটারদের সমন্বয়ে গঠন করার কথা, বিদেশি ক্রিকেটাররা কতদিন অ্যাভেলেবল থাকবেন, দেশি ক্রিকেটাররা কারা কারা খেলতে পারবেন, এটা যদি ফ্র্যাঞ্চাইজিরা জানতে পারতো, তারা একটা প্ল্যান করতে পারতো। সেই প্ল্যানটা ছাড়াই কি তাদের মাঠে নামতে হবে? ক্যাটাগরিটাও কিন্তু ঠিক হয়নি যে কোন ক্যাটাগরিতে কোন প্লেয়ার খেলবেন, তাদের বা হায়েস্ট ক্যাটাগরি কী হবে। এটা আসলে যে প্রথম থেকে যেটা বলছিলাম যে তারা এখনও গুছিয়ে তুলতে পারছে না, প্রথম বক্সটাই তারা টিক দিতে পারছে না, যেটার কারণে আমরা প্রত্যেকবার এসে শুনছি যে মানে হয়তো হয়ে যাবে, যতই সময় গড়াচ্ছে ততই বলছে তাদের হয়ে যাবে। আমরা হয়তো ঘোষণা পাবো ঠিক ড্রাফটের আগে দিয়ে বা কয়েকদিনের মধ্যে, যে ফারুক আহমেদের ভাষ্যমতে। কিন্তু আসলে এখনও আমরা সন্দিহান যে কতটুকু সুন্দরভাবে এই জিনিসটা হবে। আপনি যেটা বলছিলেন যে ড্রাফটের লিস্ট আমরা এখনও পাইনি, আসলে গুছানোর জন্য তো একটা সময় দরকার, সেই সময়টাই আসলে মনে হচ্ছে যেন শেষ হয়ে যাচ্ছে। সাকিব আল হাসানকে নিয়ে আসলে একটা অনিশ্চয়তা ছিল। সাকিব আল হাসান তার কেরিয়ারের শেষ টেস্টটা বাংলাদেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলতে চান, কিন্তু নিরাপত্তাজনিত একটা শঙ্কা রয়েছে। এই কারণে আসলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে তার খেলা হবে কি হবে না সেটা নিয়ে দারুণ একটা শঙ্কা রয়েছে। সাকিব বিপিএলে খেলবেন কি না এটা নিয়ে আসলে অনেকদিন ধরে আমরা আপডেটের খোঁজে ছিলাম। তার আগের যে ফ্র্যাঞ্চাইজি ছিল রংপুর রাইডার্স, তারাও কিছু বলছিল না। এখন কিন্তু জানা গেছে যে রংপুর রাইডার্স আসলে আজকে তারা বলেছে যে সাকিবকে নিয়ে আসলে তারা বিপিএলে খেলতে চায়। এই জিনিসটা কতটুকু ইতিবাচকভাবে দেখছেন? আমরা কিন্তু আগে একবার বলেছি যে সাউথ আফ্রিকা সিরিজটাই কিন্তু সাকিবের আসলে, উনি যদি সাউথ আফ্রিকা সিরিজটা খেলেন তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো তিনি বিপিএলে আসছেন নাকি আসেন না। তার আসলে দেশে আসাটা অনেক বড় একটা, অনেক কিছুর আসলে আনসার দিবে। এটাই কিন্তু রংপুর রাইডার্সের ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিদের এসে বলেছেন যে আসলে সাউথ আফ্রিকা সিরিজ যদি দেখা যায় যে স্মুথলি তিনি আসছেন বা তার কোনো সমস্যা হচ্ছে না, পলিটিক্যালি কোনো সমস্যা হচ্ছে না বা আইনিভাবে কোনো সমস্যা হচ্ছে না, তখন কিন্তু আসলে বোঝা যাবে, তারা প্ল্যান করতে পারবে যে বিপিএলে না তিনি বাংলাদেশে আসতে পারছেন, বাংলাদেশ থেকে সেফ এক্সিট পাচ্ছেন বা থাকছেন বা জিনিসগুলো গুছিয়ে নিয়েছেন, তখন কিন্তু
এক মাস ব্যাপী যে বিপিএল রয়েছে সেটার জন্য তারা কনফার্ম হতে পারবে। কিন্তু মানে সাকিব আল হাসানের মতো প্লেয়ারকে ফ্র্যাঞ্চাইজিরা পাবে না, এটা আসলে যেই ফ্র্যাঞ্চাইজির হয় সেই তার জন্য দুর্ভাগ্যজনক। আজকে তারা বলেছে যে সাকিব আল হাসানের মতো প্লেয়ার আসলে তাদের পাওয়াটা ভাগ্যের ব্যাপার। সেক্ষেত্রে নিশ্চয়তাটা আসলে হয়তো বিসিবি বা সরকার থেকে বলা হয়েছে পুরা নিরাপত্তা দেওয়া হবে। আমরা এখন আসলে বুঝতে পারছি না যে কী হবে। আমরা যদি দেখি যে না, সাউথ আফ্রিকা সিরিজে সাকিব আল হাসান এসেছেন, তিনি তার মন মতো ফেয়ারওয়েল পেয়েছেন, তিনি রিটায়ারমেন্টে যেতে পেরেছেন সুন্দরভাবে, তিনি যেভাবে চাচ্ছেন সেভাবে হয়েছে। তো ড্রাফট লিস্টে সাকিবের নাম থাকলে কিন্তু আমরা প্রায় কনফার্ম হয়ে যাব যে হ্যাঁ, সাকিব নাম দিয়েছেন, আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু আসলে সেটা দেখালেও আমরা হয়তো তখনও কনফার্ম হতে পারবো না যতক্ষণ না সাকিব আসলে দেশে পা রাখছেন। কারণ জিনিসগুলো আসলে শুধু খেলার মধ্যে সীমাবদ্ধ নিয়ে অনেক কিছু আদার্স অনেক কিছু রয়েছে। এই জন্য তার দেশে আসাটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাউথ আফ্রিকা সিরিজটা সামনেই, ইন্ডিয়া সিরিজের পরে সাউথ আফ্রিকা সিরিজ। আমরা হয়তো ইন্ডিয়া সিরিজটা টি-20 সিরিজটা শেষ হলে বলতে পারবো যে সাকিব আসলে খেলবে নাকি। তিনি কিন্তু অলরেডি ইউএসএতে আছেন। তিনি যে 10 ওভারের একটি ফ্র্যাঞ্চাইজি, ইউএসএ ন্যাশনাল ক্রিকেট লিগের একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট রয়েছে। তিনি আবার দলটি কিন্তু সাকিবকে ক্যাপ্টেনও করেছেন। এই কারণে আসলে তিনি আসলে খেলার মধ্যেই রয়েছেন। সো এইভাবেই হয়তো থাকবেন, খেলার মধ্যে রাখবেন, কিন্তু তার দেশে আসাটা আসলে সবচেয়ে বড় প্রশ্ন যে কবে আসতে পারবেন নাকি। ধন্যবাদ সালমান আমার সঙ্গে থাকার জন্য। দর্শক, বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিয়মিত বিভিন্ন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। সেটা আসলে চলমান থাকবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ড্রাফট চলা পর্যন্ত। তারপর আমরা ম্যাচগুলো নিয়ে অ্যানালাইসিস করব। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।